আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে বাংলাদেশে যে মেডিকেল এডুকেশন সিস্টেম আছে, অর্থাৎ এমবিবিএস যে কারিকুলাম, সেটাকে কিভাবে একটু মডার্নাইজ করা যায় সেটা নিয়ে। আহ, তো আমি সে আলোচনায় যাওয়ার আগে আহ, এখন কি কি প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। বর্তমানে সরকারি বেসরকারি সবগুলো মেডিকেল কলেজ মিলে 100-র উপরে বাংলাদেশে কিন্তু মেডিকেল কলেজ আছে। এবং একটা একটা বিষয় হচ্ছে বাংলাদেশের মেডিকেল কারিকুলাম, সেটা হচ্ছে বিএমডিসি থেকে তো মোটামুটি ফিক্স করে দেওয়া আছে। সেই অনুযায়ী সবগুলো মেডিকেল কলেজে বাংলাদেশে প্রায় একই রকমভাবে টিচিং সিস্টেম এবং একই সিলেবাস বা একই টাইমে বিভিন্ন এক্সামগুলো হওয়া, অর্থাৎ একটা ইউনিফর্ম সিস্টেম চালু আছে বাংলাদেশে। এটা অবশ্য বিশ্বের অনেক দেশের এডুকেশন সিস্টেম থেকে হয়তো অনেকগুলাতে একই রকম ভাবে সিস্টেম করা আছে, আবার অনেকগুলোতে ভিন্ন রকম। যেমন ধরেন, আমি হংকং এ দেখছি, সেখানে হচ্ছে দুইটা মেডিকেল স্কুল আছে, তাদের নিজস্ব কারিকুলাম আছে, নিজস্ব সিস্টেম আছে, মানে এমবিবিএস এডুকেশনের নিজস্ব আলাদা আলাদা সিস্টেম আছে। এটা কোনো ন্যাশনাল লেভেলে বলে দেওয়া হয় না যে তোমরা এভাবে করো। তো এরকম অনেক দেশেই প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা নিজস্ব কারিকুলাম, নিজস্ব সিস্টেমে চলতে থাকে। তো বাংলাদেশে কিন্তু এরকম না। বাংলাদেশে হচ্ছে পুরো বাংলাদেশে সবগুলো মেডিকেল কলেজই প্রায় একই রকম ভাবে চলে। এখন এটাতে একটা সুবিধা আমরা এটা একটা সুবিধা আছে আহ, আহ, যেটা আমরা ব্যবহার করতে পারি এই মডার্নাইজেশন যে কনসেপ্টটা আমি দেবো আজকে, সেটা করতে গিয়ে। তো প্রথমে আমি কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করি। তো যেমন একটা হচ্ছে 100-র উপরে মেডিকেল কলেজ, তার মানে হচ্ছে প্রত্যেকটা মেডিকেল কলেজে আমাদের সবগুলা সাবজেক্টের জন্য বিভিন্ন রকম টিচার দরকার। এটা শোনা যায় যে আসলে এনাফ টিচার আমাদের নাই, এবং হচ্ছে টিচার এবং স্টুডেন্ট যে রেশিওটা থাকা দরকার, যেটা রিকমেন্ডেড, অর্থাৎ যে কয়জন স্টুডেন্টের জন্য যে কয়জন টিচার লাগবে সে অনুযায়ী আমাদের টিচারের সংখ্যা স্টুডেন্টের তুলনায় অনেক অনেক কম। এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে এই যে যে শিক্ষক বা যারা টিচার আছেন এবং যারা পড়ান, ওদের হচ্ছে টিচিং সিস্টেম তো অবশ্যই পার্সন টু পার্সন ভেরি করবে, কিন্তু প্রবলেম হচ্ছে যেহেতু আহ, একটা হচ্ছে টিচারদের অপ্রতুলতা, এনাফ টিচার নাই। আরেকটা হচ্ছে প্রত্যেক টিচারের অবশ্যই কোয়ালিটি এবং টিচিং মেথড একই না। যে কারণে হয় কি, আহ, কোথাও যদি কোনো একটা ভালো টিচার থাকে কোনো একটা ভালো সাবজেক্টের, দেখা যাচ্ছে ওই মেডিকেল কলেজে ওই ওই সাবজেক্টে স্টুডেন্টরা খুব ভালো পড়তে পারতেছে বা খুব ভালো মতো জানতে পারতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেম মানের এডুকেশন বা সেম মানের টিচার দেখা যাচ্ছে আরেকটা মেডিকেল কলেজে নাই। এমনকি যেসব সরকারি মেডিকেল কলেজগুলো বাংলাদেশে আছে, ওখানের মধ্যেও কিন্তু টিচারদের কোয়ালিটির মধ্যে বেশ ডিফারেন্স আছে। এবং টিচারের শর্টেজেরও ব্যাপার স্যাপার আছে। যেমন ঢাকা মেডিকেল কলেজ বা চট্টগ্রাম মেডিকেল কলেজ, এরকম বড় বড় যেসব মেডিকেল কলেজগুলো আছে, এখানে সবাই পোস্টিং নেওয়ার জন্য খুবই কম্পিটিশন করে, যে কারণে দেখা যাচ্ছে যে এখানে স্যাচুরেটেড থাকে। আবার কিছু কিছু বেসিক সায়েন্সের হয়তো সাবজেক্টে একটু টিচার কম থাকে, কিন্তু সেই তুলনায় চিন্তা করেন আপনি পেরিফেরাল যেসব গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে বা অনেকগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে, যেখানে এই প্রবলেমগুলো আরেকটু বেশি। অর্থাৎ দেখা যাচ্ছে যে ওরা ওরা অনেক সময় ভালো কোয়ালিটি টিচার পাচ্ছে না। একটা হচ্ছে অনেক সময় ওরা এফোর্ড করতে পারে না, বিশেষ করে প্রাইভেট মেডিকেল কলেজগুলো। অথবা দেখা যাচ্ছে যে ওই এলাকাগুলোতে একটু পেরিফেরি হলেও ওখানে দেখা যাচ্ছে যে টিচাররা বা যারা জব নিয়ে যারা যারা ওই অর্থাৎ ওই ওই এলাকাগুলোতে যেতে যাচ্ছে না। তো ওভারঅল যে সমস্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে একটা ভালোই একটা টিচিং কোয়ালিটিতে একটা ভালো ভেরিয়েশন আছে, কিন্তু এই যে মেডিকেল কলেজ টু মেডিকেল কলেজ অনেক ভেরিয়েশন আছে টিচিং মেথডের উপর এবং টিচিং কোয়ালিটির উপর। তার উপর তো বললাম যে স্টুডেন্ট বার্ডেনের একটা বিষয় আছে। এরপরে হচ্ছে আমাদের যারা টিচার আছেন, বিশেষ করে ক্লিনিক্যাল সাইডে যারা টিচার আছেন, ওনাদের কিন্তু অনেক ব্যস্ততা, তাই না?
এদের এরা এরা অনেকেই হচ্ছে হসপিটালের যে টাইমটা ওইটার বাইরে ওনাদের যে নিজস্ব টাইম বিকালে ধরেন ওই সময় গিয়ে দেখা যাচ্ছে যে রুগী দেখতে হচ্ছে বা অন কলে যেতে হচ্ছে, অর্থাৎ ওনারা অনেক টাইম ওখানে স্পেন্ড করে, যে কারণে হয় কি এবং 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 ওনাদের দেখা যাচ্ছে যে অনেক টিচিং লোড পড়ে, যে দেখা যাচ্ছে লেকচার নিতে হচ্ছে, এটা করতে হচ্ছে, টিউটোরিয়াল নিতে হচ্ছে, বেডসাইড টিচিং করতে হচ্ছে, সবগুলো মিলে হয়ে যায় কি প্রচুর লোড থাকে। এবং এটা করতে গিয়ে এত কিছু সামাল দিতে গিয়ে তার উপরে হয়তো অনেকে রিসার্চও করতে চায়, সবগুলো মিলে হয় কি ওই কোয়ালিটি এডুকেশনটা অনেকের পক্ষে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমাদের অবশ্যই অনেক শ্রদ্ধেয় অনেক ভালো ভালো টিচার আছেন, আমরা নিজেরা পাইছি, অনেক অসাধারণ টিচার পাইছি, কিন্তু তারপরেও অনেকে আছেন হচ্ছে যারা আরেকটু ফ্রি টাইম পেলে বা আরেকটু সিস্টেমেটিক ওয়েতে যদি আরেকটু ভালো ডেলিভারি করার সুযোগ থাকে বা টিচিং লোডটা যদি একটু কমায় দেওয়া যায়, বরং কিছু স্পেসিফিক টপিক দেওয়া হবে ওনার স্পেশালিটির উপর ভিত্তি করে এবং ওই টপিকেই উনি ক্লাস নেবে এবং খুবই ভালো মানের এডুকেশন ম্যাটেরিয়াল বা টিচিং মেথড ইউজ করে উনি ক্লাসগুলো নিতে পারবেন বা পড়াইতে পারবেন। এরকম যদি করা যায়, অর্থাৎ এত বেশি টিচিং লোড না দিয়ে যদি একটু কমানো যায়, তাই দেখা যাচ্ছে যে ওনার কোয়ালিটি অফ এডুকেশন ডেলিভারি বা কোয়ালিটি অফ টিচিং এটা দেখা যাচ্ছে যে অনেক বেড়ে যাবে। তো এটা একটা ইস্যু বললাম যে কোয়ালিটি অফ এডুকেশন, কোয়ালিটি অফ টিচিং মেথড বা টিচিং মানে কন্টেন্ট এগুলাতে অনেক ভেরিয়েশন থাকে মেডিকেল কলেজ টু মেডিকেল কলেজ, সরকারি থেকে বেসরকারি, এমনকি উইদিন দ্য সরকারি মেডিকেল কলেজগুলোতে অনেক ভেরিয়েশন। তো এই জিনিসগুলোকে ট্যাকল দেওয়ার জন্য এবং আমরা ট্যাকল কিভাবে আমরা দিতে পারি বর্তমান যুগে এসে, এবং আরেকটা বিষয় হচ্ছে এটার মাধ্যমে আমরা কিভাবে এনশিওর করতে পারি যে মোটামুটিভাবে পুরা বাংলাদেশে ইকুয়াল অ্যাক্সেস থাকবে, অর্থাৎ হাই কোয়ালিটি এডুকেশন কন্টেন্ট, হাই কোয়ালিটি টিচিং ম্যাটেরিয়াল এ সবগুলা মেডিকেলের স্টুডেন্টের ইকুয়াল অ্যাক্সেস থাকবে। অর্থাৎ যে ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট বা যে চট্টগ্রাম মেডিকেল কলেজের স্টুডেন্ট, ময়মনসিংহ মেডিকেল কলেজের স্টুডেন্ট, সে যে পরিমাণের বা যে লেভেলের এডুকেশনটা পাবে, অ্যাক্সেসটা পাবে, যেন একটা পেরিফেরির যেমন রাঙ্গামাটি বা ওই এরিয়া বা 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 কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজ যেটা ধরেন ঢাকা বা বড় শহরে না, বাইরের দিকে, তো ওই জায়গার যারা স্টুডেন্ট আছে তারাও কিভাবে এনশিওর মানে তাদেরকেও আমরা কিভাবে সেম কোয়ালিটির এডুকেশনটা দিতে পারি, কিভাবে ওদের অ্যাটলিস্ট অ্যাক্সেসটা দিতে পারি। তো সেটার জন্য আমি রিসেন্টলি অর্থাৎ গত কয়েক মাস আগে একটা লেখা লিখছিলাম, তারপরে আমার এই আজকের ভিডিওটা মেইনলি ওই লেখার উপর ভিত্তি করে আরেকটা এক্সপ্লেনেশন করা। তো আমি যে আইডিয়াটা প্রপোজ করতে চাচ্ছি এটা 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 এমন না যে আকাশ থেকে আসছে, এটা অনেক জায়গায় চলতেছে, অনেক দেশে, অনেক 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 মেডিকেল কলেজে বা মেডিকেল ইউনিভার্সিটিতে। তো আমি এটা বাংলাদেশের কনটেক্সটে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা বলতে, সেটা হচ্ছে আইডিয়াটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড অর্থাৎ একটা কমন মেডিকেল লার্নিং প্ল্যাটফর্ম বা মেডিকেল টিচিং প্ল্যাটফর্ম গড়ে তোলা। সেটা কি? সেটা হচ্ছে এই যে যেমন ধরেন বাংলাদেশের যে যত সব মেডিকেল কলেজগুলো আছে সেগুলা সবগুলা নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে অথবা বিএমডিসি থেকে অথবা গভর্নমেন্ট লেভেল থেকে যেভাবে হোক না কেন একটা সেন্ট্রাল মেডিকেল লার্নিং প্ল্যাটফর্ম গড়ে তোলা, অর্থাৎ একটা ওয়েবসাইটের মতো গড়ে তোলা, যেখানে হচ্ছে হচ্ছে বাংলাদেশের বেস্ট মেডিকেল কোনো একটা টপিকে যে বেস্ট টিচিং দিতে পারে এরকম দেখা যাচ্ছে 2-3 জনের সাথে কমিউনিকেট করে একটা এক বা একাধিক ওই টপিকের উপর লেকচার বা টিচিং ম্যাটেরিয়ালসগুলো তৈরি করা এবং ওই ওয়েবসাইটে আপলোড করা। তো সেটা কীরকম? ওই ওয়েবসাইটটা হতে পারে হচ্ছে যেমন মুডল অথবা ব্ল্যাকবোর্ড বা এই ধরনের যেসব প্ল্যাটফর্মগুলো আছে এগুলো হচ্ছে এই যে যেগুলা যে যে এডুকেশন সিস্টেমে ইউজ হয় আর কি, এই 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 প্ল্যাটফর্মগুলো। তো ওগুলোর উপর বেস করে ওয়েবসাইট তৈরি করা যেতে পারে এবং সেখানে দেখা যাচ্ছে যে তাদের স্টুডেন্ট আইডি পাসওয়ার্ড থাকবে, ওইটার ক্লিয়ারেন্সের মাধ্যমে ওটা অ্যাক্সেস দেওয়া হবে এবং ওই জায়গায় সবগুলা কন্টেন্ট থাকবে। এটা হলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যেমন ধরেন একজন টিচার, সে যে একজন ধরেন ফিজিওলজি টিচার, সে সব টপিকে সমানভাবে বুঝাইতে পারবে, ভালোভাবে বুঝাইতে পারবে, ব্যাপারটা কিন্তু তা না। সে দেখা যাচ্ছে যে কোনো কিছু পার্টিকুলার টপিক আছে যেগুলোতে খুব ভালো এক্সপ্লেন করতে পারে,
দেখা যাচ্ছে অন্য টপিকে হয়তো ওই লেভেলের এক্সপ্লেনেশন বা ওই লেভেলের বুঝাইতে পারে না বা মানে টিচ করতে পারে না। তো এইরকম খুঁজে খুঁজে যে কোন টপিকের লেকচারের জন্য কোন টিচার পপুলার বা স্টুডেন্টদের মধ্যে এটা কিন্তু স্টুডেন্টরা জানে এবং এটা মুখে মুখে কিন্তু এটা প্রচলিত যে এই স্যারে কিন্তু ওই টপিকটা ভালো পড়ায়। তো এইরকম খোঁজ নিয়ে নিয়ে যারা, যেমন ধরেন কার্ডিয়াক সাইকেল, কথার কথা ফিজিওলজির কার্ডিয়াক সাইকেল, এটা নিয়ে একটা লেকচার তৈরি করা হবে। আমরা খোঁজ নিতে পারি সারা বাংলাদেশে যে কারা, কোন টিচার এইটাতে বেস্ট পড়াইতে পারে। এরকম ওনাদের সাথে যে কয়েকজন, সেটা এক বা একাধিক আমরা কার্ডিয়াক সাইকেলের উপর লেকচার তৈরি করতে পারি এবং এটাকে দেখা যাচ্ছে যে যারা ভিডিও এডিটর আছে বা বা ইভেন স্টুডেন্ট ভলান্টিয়ার হিসেবেও কাজ করতে পারে, ওদের মাধ্যমে একটা এডুকেশন কন্টেন্ট বা লেকচার কন্টেন্ট তৈরি করতে পারি খুব ভালো মতো। হ্যাঁ, তৈরি করে ওই ওয়েবসাইটে থাকবে, এক বা একাধিক, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, যেন স্টুডেন্টরা চুজ করতে পারে। এরকম করে করে আমাদের যে বিএমডিসির যে কারিকুলাম, সেখানের কারিকুলামগুলোকে ম্যাক্সিমামকে অ্যাড্রেস করে আমরা ভিডিও লেকচার বা এডুকেশন কন্টেন্ট তৈরি করে ওই ওয়েবসাইটের মধ্যে থাকবে বেস্ট টিচার দিয়ে বেস্ট লেকচার, এবং হচ্ছে সবগুলা মেডিকেল কলেজের স্টুডেন্ট ওগুলা দেখতে পারবে, পড়তে পারবে। এবং হচ্ছে ওখানে ওই ওয়েবসাইটের মধ্যেই ওই ভিডিও বা ওই টপিকের মধ্যেই একটা ফোরাম থাকবে। ফোরামটা কি? ফোরামটা হচ্ছে অনেকটা কমেন্টের মতো, ফেসবুকে আমরা কমেন্ট করি না, এই টাইপের। তো সেখানে হচ্ছে স্টুডেন্টরা কোয়েশ্চেন করতে পারবে এবং হচ্ছে ডিসকাস করতে পারবে। তারপর হচ্ছে ওই লেকচারটাকে ভোট দিতে পারবে যে এটা ভালো লাগছে। এরকম করলে হবে কি, এবং এই জিনিসগুলোকে মডারেট করার জন্য বা অ্যান্সার দেওয়ার জন্য সিনিয়ররা থাকতে পারে। সিনিয়র স্টুডেন্ট, এমন না যে সবসময় যে ওই টিচারকে অ্যান্সার দিতে হবে, সিনিয়ররা থাকতে পারে। অর্থাৎ একটা কোয়েশ্চেন উঠবে, ওটা ডিসকাশন হবে, সিনিয়রদের মধ্যে হতে পারে, নিজেদের মধ্যে হতে পারে, টিউটোরিয়াল ক্লাসে হতে পারে, বা পরবর্তীতে লেকচারে গিয়েও এটা নিয়ে কথা হতে পারে। ফেস টু ফেস যখন হবে তখন এই টপিকগুলো নিয়ে কথা হতে পারে। অর্থাৎ অর্থাৎ একটা একটা এবং এবং হচ্ছে ওখানে এই যে পাওয়ার পয়েন্ট বা পিডিএফ হিসেবে যে লেকচার কন্টেন্ট স্লাইডগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হবে। তো এইটা যদি করা যায় তাহলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে, এক নাম্বার বললাম যে সবগুলা মেডিকেল কলেজের স্টুডেন্টদের হাই কোয়ালিটি লেকচার কন্টেন্টে অ্যাক্সেস থাকবে। এখন প্রশ্ন তুলতে পারেন যে এরকম ভিডিও লেকচার তো ইউটিউবে পাওয়া যায়, এরকম ভিডিও লেকচার তো ডক্টর নজিবও বানায়, তাই না? এখন ওই ধরনের যেগুলো ভিডিও আছে, দ্যাটস গুড, ওগুলো তো অনেকগুলা ফ্রিলি পাওয়া যায়, অনেকগুলা বিভিন্ন জায়গায় মানুষের কাছে আছে, ওগুলো নিয়ে এগুলো একটা সোর্স, একটা রিসোর্স, কিন্তু ওইটা তো আর ফুল কারিকুলামকে আমাদের কভার করে না, এবং হচ্ছে ওইটা ইজ নট কাস্টমাইজ টু বাংলাদেশি কারিকুলাম, তাই না? বাংলাদেশের কারিকুলামের কিছু ইউনিকনেস আছে। তো ওইটার সাথে অ্যাডজাস্ট করে বাংলাদেশি কারিকুলামকে ফোকাস করে যদি এরকম একটা বাংলাদেশি মেডিকেল স্টুডেন্টের জন্য ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়, এটা আমার মনে হয় এই যে সবগুলা মেডিকেল কলেজের সব স্টুডেন্টের হাই কোয়ালিটি টিচিং কন্টেন্টে অ্যাক্সেসটা নিশ্চিত করবে। এবং ওই চিন্তাটা আমাদের থাকবে না যে ঢাকা মেডিকেল কলেজের যে স্টুডেন্ট যে এডুকেশনটা পাচ্ছে, অন্য আরেকটা মেডিকেল কলেজের স্টুডেন্ট সেই একই এডুকেশন পাচ্ছে না, এবং যে একটা নাক সিটকানো যে ভাব থাকে না, যে এ তো অমুক মেডিকেল কলেজ থেকে আসছে, হয়তো তেমন কিছু জানে না, বা একটু ডাউন চোখে দেখে, অথচ আসলে কিন্তু এমন হওয়ার কথা না। সবাই কিন্তু পড়াশোনা করে পাশ করতেছে, সবারই মোটামুটি সমান কাছাকাছি যোগ্যতা আছে, তাই না? এটা ছাড়া এমবিবিএস তার এমনি এমনি পাশ করতেছে না, কিন্তু তারপরও কিছুটা তো ভেরিয়েশন আছে, এটা তো বাস্তবতা। তো এই জিনিসগুলোকে ওভারকাম করা যাবে, এটা এক নাম্বার সুবিধা। দুই নাম্বার সুবিধা হচ্ছে ওই যে যেটা বললাম, ওখানে ওখানে ভোট দেওয়ার অপশন থাকবে, ফোরাম ডিসকাশন করার অপশন থাকবে। সেটার মাধ্যমে হবে কি, একটা পিয়ার লার্নিং যেটা বলা হয়, অর্থাৎ এই যে স্টুডেন্ট টু স্টুডেন্ট কমিউনিকেশন, বা একটু সিনিয়র জুনিয়র এদের মধ্যে কমিউনিকেশন করে, এদের মধ্যে ডিসকাশন করে ওই টপিকগুলো নিয়ে যে একটা আলোচনা, সেটা সেই লার্নিংটাকে এনকারেজ করবে, এটা একটা দিক। আরেকটা হচ্ছে টিচাররাও, যেহেতু এটা সারা বাংলাদেশের সব স্টুডেন্টের কাছে ওইটা পৌঁছে যাবে, টিচারদের মধ্যে একটা 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 স্পৃহা কাজ করবে বা একটা এনকারেজমেন্ট কাজ করবে যে আমি তো ভালো লেকচার যদি নিতে পারি তাহলে এটা সবাই দেখবে এবং সবাই আমাকে ভালো জানবে, তাই না? প্রশংসা করবে, এটা একটা যে, এবং ওইটা ভোটের মাধ্যমে ওখানে আপভোট করার সিস্টেম থাকতে পারে। তো আচ্ছা, এটাগুলো হচ্ছে দুইটা দিক। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু একটা টপিক বা
একটা টপিকে এরকম যখন কার্ডিয়াক সাইকেল এটা নিয়ে যখন একটা লেকচার তৈরি হয়ে যাবে, তখন সুবিধা হবে হচ্ছে ওই টপিকটা আর আমার 100টা মেডিকেল কলেজে 100টা টিচার দিয়ে আলাদা আলাদা করে আমাকে লেকচার নিতে হচ্ছে না। আমরা বলে দিতে পারি যে এই টপিকের জন্য লেকচারটা ওখানে গিয়ে দেখে আসো। তাহলে হবে কি, আমার যে ওভারঅল সারা বাংলাদেশে টিচারদের যে টিচিং লোডটা সেটা কমে যাবে। আপনি চিন্তা করেন, আপনি যদি একবার একটা ভালো মতো ভিডিও একটা লেকচার তৈরি করে রেকর্ড করে যদি দিতে পারেন, তাহলে কিন্তু এই যে আমার আর 100টা লেকচার আলাদা আলাদা করে নিতে হচ্ছে না সারা বাংলাদেশে, বুঝতে পারতেছেন? তাহলে সুবিধাটা হবে কি, টিচারদের টিচিং লোডটা কমে যাবে। টিচিং লোডটা কমে যাবে। টিচারদের টিচিং লোড কমায় আমার লাভটা কি? লাভটা হচ্ছে আপনি তো সবগুলা কন্টেন্ট তো আর সবগুলা টপিকে তো আর আপনি লেকচার তৈরি করে পুরাটা একটা অনলাইন ডিগ্রি তৈরি করে ফেলবেন না। এটা একটা প্রপোর্শন আপনি অনলাইনে দেবেন। যেমন ধরেন 50%, প্রথমে টার্গেট করতে পারেন যে আমরা 10% দেবো, আস্তে আস্তে এটা ইনক্রিজ করে মেবি 50% অনলাইনে দেবেন। 50% অনলাইনে রাখলেন, 50% হচ্ছে ফেস টু ফেস লেকচার রাখলেন, তাহলে একটা ব্ল্যান্ড হলো। আচ্ছা, এবং এটাতে হলো কি, তাহলে ওই টিচারদের ওভারঅল লোডটা কমে গেল এবং তারা যেই ভিডিও ম্যাটেরিয়ালস গুলা বা লেকচার রেকর্ডিং যেটা তৈরি করবে, অথবা তখন যখন তারা যে টপিকে ফেস টু ফেস ইন্টারাকশন করবে, অথবা বেড সাইড টিচিং, ওগুলো তার রেকর্ডেড হবে না। বেড সাইড টিচিং যেগুলো করবে বা টিউটোরিয়াল যেগুলো করবে, সেগুলো তো ওনারা বেশি ফোকাস দিতে পারবে এবং ওখানের কন্টেন্টগুলো ওরা ভালো মতো তৈরি করতে পারবে। তাহলে আপনি যদি এক রেকর্ডেড ভিডিওর মাধ্যমে, রেকর্ডেড লেকচারের মাধ্যমে যদি টিচিং লোডটা কমাইতে পারেন, তাহলে ওদের যে বাকি যে টিচিং লোডটা ফেস টু ফেস থাকবে সেখানে ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে? এবং ওদের একটু লাইফেও হয়তো একটু রিল্যাক্স দেওয়া সম্ভব আর কি। এবং টিচিং সারা দেশে যে টিচারদের যে ঘাটতি আছে সেটাও অনেকাংশে এটা কমানো সম্ভব এভাবে। আচ্ছা, এরপরে আর কি বেনিফিট আছে? আরেকটা বেনিফিট হচ্ছে আমাদের এখন যেটা বর্তমানে আমি বলবো যে 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 এডুকেশন যে মেথডটা, সেটা হচ্ছে অনেকটা ওয়ান ওয়ে টাইপের মতো। এটা শুনতে খারাপ লাগবে হয়তো, এটা কিন্তু এটা ব্যতিক্রম আছে অবশ্যই, কিন্তু ইন জেনারেল আমি বলবো যে এটা ওয়ান ওয়ে। অর্থাৎ টিচার লেকচারে এসে 200 জন স্টুডেন্টের সামনে দেখা যাচ্ছে যে লেকচার নিচ্ছে, 1 ঘন্টা ধরে লেকচার নিল, তারপর হচ্ছে ওখানের মধ্যে দেখা যাচ্ছে 5 মিনিট হয়তো ইন্টারাকশন হবে, তারপর দেখা যাচ্ছে চলে গেল। কে কি বুঝলো না বুঝলো এগুলো নিয়ে দেখা যাচ্ছে যে খুব বেশি একটা ইন্টারাকশন হওয়ার সুযোগ নাই। এটা হচ্ছে লেকচারের সিস্টেম। অবশ্যই অনেক টিচার আছে এটা ব্যতিক্রম, যারা হচ্ছে, আমাদের টিচার ছিল একদম সামনে গিয়ে স্পিকার দিয়ে যে স্টুডেন্টের সাথে কথা বলতেছে, এটা হয়, এটা অনেকেই আছে। বাট তারপরও আমি বলবো যে ওভারঅল এখানে একটা টেন্ডেন্সি হচ্ছে টিচার এসে বকবক করতে থাকবে লেকচারে, প্রফেসর এসে স্টুডেন্টরা নোট করবে, শুনবে, নোট করবে, যার যা ইচ্ছা বুঝবে, না না বুঝলে নাই, চলে গেল। এইরকম করে দেখা যাচ্ছে অনেক সময় হয়। আমি আবার বলতেছি, সবার প্রতি সম্মান রেখে বলতেছি, এটার ব্যতিক্রম আছে, অবশ্যই ব্যতিক্রম আছে এবং অনেক ব্যতিক্রম আছে, কিন্তু তারপরও ওভারঅল যদি আমি সিচুয়েশনটা চিন্তা করি, এটা হচ্ছে প্রিডমিনেন্ট আর কি। আচ্ছা, টিউটোরিয়াল গুলো হওয়া উচিত হচ্ছে কিরকম, খুবই ইন্টারেক্টিভ, তাই না? এটা হবে হচ্ছে স্টুডেন্ট সেন্টার, নট টিচার সেন্টার। এটা হবে হচ্ছে স্টুডেন্ট সেন্টার। বিশেষ করে টিউটোরিয়াল গুলা এটা হওয়া উচিত ছিল হচ্ছে স্টুডেন্টরা প্রবলেম গুলো সলভ করবে, খুব হ্যান্ডস অন কাজ হবে ওখানে এবং খুবই খুবই ইন্টারেক্টিভ হবে। কিন্তু দেখা যাচ্ছে অনেক টিউটোরিয়াল হয়ে যায় কি, এটা আবার আরেকটা মিনি লেকচারের মতো হয়ে যায়। টিচার এসে স্লাইড দিয়ে পড়াচ্ছে বা হাতে কলমে ইয়া করে পড়াচ্ছে, কিছুটা ইন্টারাকশন হচ্ছে। কিন্তু এটা হওয়া উচিত হচ্ছে মেবি যে মোস্টলি এটা প্রবলেম সলভিং সেশন হওয়া উচিত, টিউটোরিয়ালগুলো, স্মল গ্রুপ ডিসকাশনগুলো। কিন্তু সেটা না হয়ে এটা আরেক ধরনের লেকচার হিসেবে, মিনি লেকচার হিসেবে কাজ করে। যদিও অবশ্যই টিউটোরিয়ালগুলোতে অনেক ব্যতিক্রম আছে, এগুলোতে অনেক সময় ইন্টারাকশন হয়, স্টুডেন্টরা ডিসকাস করে, টিচারদের সাথে ডিসকাস করে, এটা হয়। কিন্তু তারপরও অনেক টিউটোরিয়াল দেখা যাচ্ছে যে আবার একটা মিনি লেকচার সেশন হয়ে যাচ্ছে, যেটা হয়তো দরকার নাই। এখন আমরা যদি এই কাজটা করতে পারি যে ধরেন 50% টিচিং অনলাইন ডেলিভারির মাধ্যমে হবে, অনলাইন লেকচারের মাধ্যমে হবে, তারপরে রেকর্ডেড লেকচার, নট লাইভ, রেকর্ডেড। তারপর দেখা যাচ্ছে যে এই টিউটোরিয়ালগুলো হয়ে যাবে হচ্ছে খুবই ইন্টারেক্টিভ। কিভাবে? ধরেন কার্ডিয়াক সাইকেল নিয়ে স্টুডেন্টরা যেদিন টিউটোরিয়াল থাকবে তার আগে ভিডিওটা তো অনলাইনে অ্যাভেলেবল, ওটা
দেখবে, ভিডিওটা দেখবে। তারপরে হচ্ছে ক্লাসে যখন আসবে তখন তাদের কাছে নোটটা আছে, স্লাইডগুলো আছে, ওরা রেকর্ডেড ভিডিওটা দেখে আসছে, সুতরাং আমাকে আলাদা করে আবার এখানে লেকচার নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওখানে যেটা হবে সেটা হচ্ছে স্টুডেন্টের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে, কনফিউশন থাকে, বা ওই যে বললাম ভিডিওর ওখানে যে ফোরাম আছে ওই ফোরামে যদি কোনো একটা আনসলভ ইস্যু থাকে সেগুলো নিয়ে ডিসকাশন হবে। এগুলোর পাশাপাশি ওই সেশনে হবে হচ্ছে মোর প্রবলেম সলভিং ইয়া থাকবে। কিরকম? যেমন ধরেন এক্সাম ওরিয়েন্টেড সেশন হতে পারে, তারপর হচ্ছে মোর ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে ক্লিনিক্যাল কানেকশনগুলো ওখানে আনা যেতে পারে। কিরকম? সেটা হচ্ছে যেমন একটা কার্ডিয়াক সাইকেল রিলেটেড একটা ক্লিনিক্যাল সিনারিও তৈরি করবে, এমন না যে তাকে ক্লিনিক্যাল এক্সপার্ট হয়ে যেতে হবে যে ফার্স্ট ইয়ারে কি ক্লিনিক্যাল সিনারিও করবে, এরকম না। ক্লিনিক্যাল সিনারিও থাকবে, কিন্তু কোয়েশ্চেনগুলো বা ফোকাসটা হবে হচ্ছে এটার ফিজিওলজির পার্সপেক্টিভটা, মানে ফিজিওলজির কনসেপ্টগুলো কিভাবে আমাকে হেল্প করবে এরকম সিম্পল ক্লিনিক্যাল সিচুয়েশন মানে সিনারিও থাকবে ওইভাবে বুঝতে। তো এই ধরনের সেশনগুলোতে মানে একটা ক্লিনিক্যাল সিনারিও থাকবে এবং কয়েকটা কোয়েশ্চেন থাকবে, ডিসকাশন করবে স্টুডেন্টরা। তো সেটাতে হবে হচ্ছে এই যে ওদের যে ফিজিওলজি যে লেকচারটা করে আসছে ওই কনসেপ্টটা, ওখানে যে কনসেপ্টগুলো আলোচনা করা হয়েছে সে কনসেপ্টগুলো কিভাবে ক্লিনিক্যাল কেসগুলো আমরা যখন পড়বো সলভ করার চেষ্টা করবো, সেখানে ওই থিঙ্কিংটা কিভাবে, ওই কনসেপ্টগুলো কিভাবে অ্যাপ্লাইড হয় সেটা নিয়ে ওই সেশনগুলো হতে পারে। আর হচ্ছে অবশ্যই প্র্যাকটিক্যাল বিষয় আছে, প্র্যাকটিক্যাল সেশনগুলো তো অবশ্যই ওখানে হবে। তো এইভাবে করে টিউটোরিয়ালগুলোকে খুবই ইন্টারেক্টিভ করা যেতে পারে যদি আমরা একটা বিশাল অংশ লেকচারকে যদি আমরা অনলাইনে শিফট করে নিতে পারি, এবং ওই টিউটোরিয়ালে আমরা প্রফেসরদেরকেও ইনভলভ করতে পারি। টিউটোরিয়ালগুলো সাধারণত দেখা যাচ্ছে যে অনেক সময় প্রফেসর নেয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এরা জুনিয়র লেকচারার বা জুনিয়র লেভেলে টিচাররা নেয়। তো সেই জায়গায় যদি আমরা মাঝে মধ্যে প্রফেসরকে যদি ওখানে ইনভলভ করতে পারি, ফেস টু ফেস লেকচার একটু লোড কমায় দিয়ে, তাহলে অ্যাক্টিভ লার্নিং যেটা মানে হচ্ছে খুবই এঙ্গেজমেন্টের সাথে, স্টুডেন্ট টিচারের এঙ্গেজমেন্টের সাথে পিয়ার ডিসকাশনের মাধ্যমে, এটাকে হচ্ছে অ্যাক্টিভ লার্নিং, প্রবলেম সলভিং এর মাধ্যমে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ লার্নিং এর ক্রাইটেরিয়া। তো এগুলোর মাধ্যমে যদি আমরা কনসেপ্টগুলোকে অ্যাপ্লাই করতে পারি তখন হচ্ছে আমাদের ওই জিনিসগুলো বুঝতে সুবিধা হয়, মাথায় ভালো মতো ঢুকে থাকবে এবং অ্যাপ্লাইড দিকটা আমরা এটা বুঝতে পারবো। তো এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। তো হচ্ছে এটাকে বলা হয় ফ্লিপড ক্লাসরুম। ফ্লিপড ক্লাসরুম মানে হচ্ছে কি নর্মালি বা ট্রেডিশনালি যুগ যুগ ধরে হয়তো আগে যেটা চলে আসছে শত শত বছর ধরে, সেটা হচ্ছে প্রফেসর আসবে, লেকচার দেবে, প্রফেসর হচ্ছে জ্ঞান ডেলিভার করতেছে, স্টুডেন্টরা বা লিসেনাররা ওই জ্ঞানটা অ্যাবজর্ব করতেছে, লিখতেছে। এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়ান ওয়ে ডেলিভারি, এবং সেটা দেখা যাচ্ছে লেকচার ক্লাসে হচ্ছে। স্টুডেন্টরা ক্লাসে যাচ্ছে হচ্ছে কথা শুনতে, আচ্ছা প্রবলেম সলভ করতে না, কথা শুনতে, জ্ঞান অর্জন করতে, ইনিশিয়াল জ্ঞানটা অর্জন করতে ওখানে যাচ্ছে। তারপরে বললো কি ঠিক আছে তোমরা এই প্রবলেমটা, এই কোয়েশ্চেনটা দিলাম বা এই ক্লিনিক্যাল কেসটা দিলাম, কালকে এটা সলভ করে আনবা। অর্থাৎ সলভিংটা হচ্ছে বাসায়, বাড়িতে গিয়ে, তাই না? কিন্তু আমরা যদি এই জিনিসটাকে ফ্লিপ করে দিতে পারি, অর্থাৎ মানে সফল করে দিতে পারি, অর্থাৎ সে হচ্ছে ইনিশিয়াল লার্নিংটা, কনসেপচুয়াল যে লার্নিংটা বা ইনিশিয়াল এক্সপোজারটা হচ্ছে বাসায়, কিরকম ভিডিও লেকচার দেখে, তাই না, একটু রিডিং ম্যাটেরিয়ালস গুলো দিয়ে সে আগে ওটা পড়বে, যেটা গিয়ে ফিজিক্যালি ক্লাসে শোনার কথা ছিল সেটা সে এখন ভিডিওর মাধ্যমে, যেহেতু মডার্ন টেকনোলজি আছে এখন এটা খুবই ওয়াইডলি অ্যাভেলেবল, সে বাড়িতে এটা শুনবে ইন্টারনেট ব্যবহার করে বা লাইব্রেরিতে গিয়ে কম্পিউটার ইউজ করে সে এটা শুনবে বাসায় বা নিজের ওন টাইমে শুনবে। দেন সে ক্লাসে যাবে হচ্ছে লেকচার শোনার জন্য না, ক্লাসে যাবে হচ্ছে তার ওখানে বুঝতে, কোথায় কোথায় বুঝতে সমস্যা আছে, তার কি কি থিঙ্কিং আসলো, এবং সে ক্লাসে গিয়ে কোনো একটা প্রবলেম সলভ করবে অন্যদের সাথে ডিসকাশনের মাধ্যমে, স্মল গ্রুপ 2-3 জন মিলে গ্রুপ করার মাধ্যমে, এবং টিচারের সাথে কমিউনিকেশনের মাধ্যমে ওখানে ওইটাকে অ্যাপ্লাই করবে। আরো ফার্দার কনসেপ্টটা যেটা বুঝতে কোথাও বাকি থাকলে সেটা আরো এনহান্স করবে, অ্যাপ্লাই করবে। তো এইটা হচ্ছে ফ্লিপড ক্লাসরুম। এবং এইভাবে ক্লাসরুমটা যদি আমরা, সব ক্লাসরুম যে ফ্লিপ করতে হবে তা না, এরকম কিছু অংশ যদি আমরা পরীক্ষামূলকভাবে শুরু করতে পারি, এবং এটা দেখা যাচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি প্রমাণিত যে ফ্লিপ ক্লাসরুম এবং হচ্ছে অ্যাক্টিভ লার্নিং যেটা বললাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আগে থেকে যে ট্র্যাডিশনাল মেথড ছিল এগুলো থেকে বেটার। তো আমরা যদি এটা করতে পারি তাহলে
পরীক্ষামূলকভাবে ছোট ছোট স্কেলে শুরু করে যাবো, একটা সময় গিয়ে এটাকে আমরা ভালো মতো ইন্টিগ্রেট করতে পারি। ট্রেডিশনাল এবং হচ্ছে ফ্লিপড ক্লাসরুম এবং অ্যাক্টিভ লার্নিং, এগুলো সবগুলো মিলে একটা ব্ল্যান্ড করে, একটা ব্যালেন্স করে আমরা দেখা যাচ্ছে কারিকুলামটাকে মডার্নাইজ করতে পারি। তো পুরো জিনিসটা করার জন্য, হ্যাঁ, যেটা আমার মনে হয় যে সবচেয়ে ভাইটাল হবে সেটা হচ্ছে ওই যে বললাম, একটা সেন্ট্রালাইজড অনলাইন মেডিকেল লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করা, যেটাতে হচ্ছে এরকম এডুকেশন, যে যেটার মূল কাজ হবে হচ্ছে এই যে ইয়াগুলোকে রিপ্লেস করা, যে প্রফেসররা গিয়ে ফেস টু ফেস 200 স্টুডেন্টের সামনে লেকচার দেবে ওয়ান ওয়ে, that should be replaced by most of it, or at least 50% of it can be replaced by this centralized platform with the best teacher in Bangladesh. ঠিক আছে? আচ্ছা, এগুলার বাইরেও আমরা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে একটু একটু অ্যানাটমি, যেমন ওরা ফার্স্ট ইয়ারে কি পড়ে, যে অ্যানাটমি পড়তেছে, ফিজিওলজি পড়তেছে, বায়োকেমিস্ট্রি পড়তেছে, তাই না? তো এগুলাকে প্রত্যেকটা সাবজেক্টকে ইন্টিগ্রেট করা, সেটা যে একদম প্রতিদিন হইতে হবে ব্যাপারটা তা না। যেমন দেখা যাচ্ছে যে কার্ড এক্সাম হয়, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি কার্ড এক্সাম হয়ে গেল, বা টার্ম এক্সাম হয়ে গেল। তো সেখানে দেখা যাচ্ছে যে একই সাথে এদিকে যেমন অ্যানাটমিতে কার্ডিয়াক মানে হার্ট অর্থাৎ মিডিয়াস্টিনা বা চেস্ট পড়তেছে, সেখানে হার্ট টার্ট পড়তেছে, আবার ওইদিকে দেখা যাচ্ছে ফিজিওলজিতে সে ব্লাড পড়তেছে বা কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়তেছে। হ্যাঁ, তো যখন এরকম সিমিলার সিস্টেমগুলো যখন পড়া হয়ে যাবে বিভিন্ন সাবজেক্টে, তখন হচ্ছে কিছু সেশন, কয়েকটা সেশন এঙ্গেজ করা, মানে অ্যারেঞ্জ করা যেতে পারে। যেমন ধরেন অ্যানাটমিতে মেডিয়াস্টিন এবং হার্ট আর লাং এগুলো পড়া হয়ে গেল, ওইদিকে ফিজিওলজিতে ব্লাড, তারপরে যে কার্ডিওভাস্কুলার সিস্টেম এটা পড়া হয়ে গেল। মেবি ওই যে বায়োকেমিস্ট্রিতে দেখা যাচ্ছে যে ওই যে মেটাবলিজমের যে এইচডিএল এর ব্যাপার স্যাপার আছে, ওই সাইডটা দেখা হয়ে গেল। তখন হচ্ছে একটা কিছু সেশন অ্যারেঞ্জ করা যেতে পারে, যেগুলোকে আমরা নাম দিতে পারি হচ্ছে, যেমন ধরেন অ্যাক্টিভ লার্নিং সেশন অর হোয়াটএভার, যেখানে হচ্ছে অ্যানাটমির টিচার থাকবে, ফিজিওলজির টিচার থাকবে, বায়োকেমিস্ট্রি টিচার থাকবে ধরেন, এবং একটা বড় একটা ধরেন 2-3 ঘন্টার একটা সেশন হবে। সেখানে হচ্ছে কয়েকটা কেস সলভ করা হবে, যেখানে ওই এক ক্লিনিক্যাল সিনারিও দেওয়া হবে, এবং এখানে হচ্ছে সাবজেক্ট স্পেসিফিক আর থাকবে না কনসেপ্টগুলো, মানে কোয়েশ্চেনগুলো এখানে অ্যানাটমিকেও কভার করবে, ফিজিওলজিকেও কভার করবে, এবং বায়োকেমিস্ট্রিকেও কভার করবে। ঠিক আছে না? যেমন ধরেন একটা কথার কথা, মায়োকার্ডিয়াল ইনফেকশনের পেশেন্ট নিয়ে আসলো, এমন না যে তাকে মায়োকার্ডিয়াল ইনফেকশন ডিটেক্ট করতে হবে, কিন্তু এটা বলেই দেওয়া হবে ক্লিনিক্যাল সিনারিওতে, কারণ সে তো এটা অ্যাকচুয়ালি আরো পরে গিয়ে পড়বে প্যাথোলজিতে, কিন্তু সিনারিওটা প্রেজেন্ট করা হবে এবং এক্সপ্লেইনও করা হবে। দেন হচ্ছে এই যে বিভিন্ন ইয়া থেকে প্রশ্ন আসবে ফিজিওলজি থেকে, যেমন ধরেন এটা 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 কার্ডিয়াক সাইকেলে কিভাবে এফেক্ট করতে পারে, তাই না? যে হ্যাঁ, তারপর হচ্ছে যেমন ধরেন স্ট্রোক ভলিউমকে কিভাবে এফেক্ট করতে পারে, তারপর হতে পারে হচ্ছে এটা রিস্ক ফ্যাক্টর হিসেবে, যেমন ওই যে বায়োকেমিস্ট্রিকে আমরা আনতে পারি যে এইচটিএল যে বাইরে গেলে কি হচ্ছে, বেড়ে বাড়ছে নাকি কমছে, এই ধরনের জিনিসগুলো, বা কিভাবে বাড়ছে, কিভাবে মেকানিজম, মানে মেকানিজমটা কি যে এখানে এটা ঝুঁকি বাড়াচ্ছে, মাইকোটিক ইনফেকশন, এইরকম করে বিভিন্ন সাবজেক্টগুলো, ওরা যে টপিকগুলো পড়ে আসছে ওগুলোকে কিন্তু কানেকশন করা সম্ভব করে, এটাকে ইন্টিগ্রেটেড ওয়েতে কয়েকটা সেশন অ্যারেঞ্জ করা যেতে পারে। তো এইটাও সম্ভব যদি আপনি ওই যে একটা সেন্ট্রালাইজড প্ল্যাটফর্মের মাধ্যমে টিচিং, যে ফেস টু ফেস টিচিং লোডটা কমায় দেয়, তাহলে এই জিনিসগুলোর জন্য স্কোপ তৈরি হবে, মানে সময় তৈরি হবে। তখন হচ্ছে এরকম কিছু সেশন অ্যারেঞ্জ করা যেতে পারে, নাম নাম যা ইচ্ছা তাই যেতে দিতে পারে, বাট পারপাসটা হবে হচ্ছে এরকম ডিফারেন্ট সাবজেক্টকে ইন্টিগ্রেট করে বোঝানো বা দেখানো যে কিভাবে বিভিন্ন সাবজেক্টগুলা comes together, বিভিন্ন কনসেপ্ট from different subjects comes together and help in solving a case and explain a symptom, তাই না? ওকে, এইটা গেল হচ্ছে এই এই অ্যাক্টিভ লার্নিং সেশনের যে কনসেপ্টটা বললাম, ডিফারেন্ট সাবজেক্ট ইন্টিগ্রেট করে। আরেকটা জিনিস যেটা বললাম যে রেগুলার বেসিসে ওই যে টিউটোরিয়ালে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে এরকম ক্লিনিক্যাল কেস দেওয়া যেতে পারে সলভ করার জন্য। ছোট গ্রুপ হবে, এটা দেখা যাচ্ছে এমনি তো দেখা যাচ্ছে যে 20-30-40 জনের একটা গ্রুপ থাকে, তো ওখানেও আবার সাব গ্রুপ করা যেতে পারে এবং ডিফারেন্ট কেস দেওয়া যেতে পারে, বা একই কেস নিয়ে সবাই আলোচনা করতে পারে। তো এইগুলা কিন্তু আমাদের দেশে যদিও ক্লিনিক্যাল
ইয়ারে গিয়ে হয়তো এগুলা শুরু করে, কিন্তু আমি দেখছি যে অনেক দেশে, বা আমি যেমন হংকংয়ে দেখছি, আমি ইউকে সিস্টেম জানি, তারপরে ইউএসএ তে জানি, এগুলো হচ্ছে অনেক আর্লি স্টেজে ওরা ক্লিনিক্যাল কেসগুলো সলভ করতে শুরু করে। এবং এই ধরনের সেশনগুলো ওরা বিভিন্ন নামে ডাকে, যেমন প্রবলেম বেসড লার্নিং বলে, অনেক জায়গায় কেস বেসড লার্নিং বলে, পিবিএল বা সিবিএল, কেস বেসড লার্নিং, বিভিন্ন নামে ডাকে। এবং এখানে টিচার কতটুকু হেল্প করবে সেটারও একটা লিমিট আছে। ইট উইল বি স্টুডেন্ট ড্রাইভেন, স্টুডেন্টরাই সলভ করবে, টিচার উইল ফ্যাসিলিটেট দ্যাট, তাই না? এবং ওই টিচার কতটুকু ইনভলভ হবে সেটার উপর ভিত্তি করে এটাকে অনেক সময় পিবিএল বলে, অনেক সময় সিবিএল বলে, হোয়াট এভার। বাট the main theme is students will try to solve the case, they will discuss, teacher will just facilitate it, ঠিক আছে? এবং এটারও সময় তৈরি করা সম্ভব, এবং টিউটোরিয়ালগুলোতে কিছু সেশন হয়তো এরকম করে অ্যারেঞ্জ করা যেতে পারে, যদি টিউটোরিয়ালে আমরা ওইসে আবার একই লেকচার এগুলো থেকে বিরত রাখতে পারে। লেকচার শুড বি, মোস্ট অফ দ্য লেকচার্স শুড বি কনভার্টেড টু অনলাইন টিচিং বা অনলাইন ম্যাটেরিয়ালসের মাধ্যমে, এবং সেটা ওরা বাসায় দেখবে। এই ভার্সিটিতে আসবে হচ্ছে, কলেজে আসবে হচ্ছে প্রবলেম সলভিং এর জন্য, অ্যাক্টিভ লার্নিং এর জন্য, ঠিক আছে? ফ্লিপ করবো আমরা, পুরোটা ফ্লিপ করতে বলতেছি না, বাট লেটস সে 20-50% আমরা এরকম ফ্লিপ করতে পারি গ্র্যাজুয়ালি। তো যাই হোক, এইটা হচ্ছে আমার ওভারঅল আইডিয়া। আমি যদি একটু আবার পুরো জিনিসটাকে সামারাইজ করি, সেটা হচ্ছে একটা সেন্ট্রাল অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যদি আমরা সবগুলো মেডিকেল কলেজ বা বিএমডিসি থেকে বা গভর্নমেন্ট থেকে উদ্যোগ নিয়ে যদি এটা করা হয়, তাহলে হাই কোয়ালিটি মেডিকেল এডুকেশনে লেকচারে সবগুলা মেডিকেল কলেজে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলের স্টুডেন্টের একই রকম অ্যাক্সেস আমরা নিশ্চিত করতে পারবো। এবং এটার মাধ্যমে টিচাররা হাই কোয়ালিটি এডুকেশন দিতে উদ্বুদ্ধ হবে। তারপর হচ্ছে অ্যাক্টিভ লার্নিং, যে বা অনলাইনের মাধ্যমে ডিসকাশনের মাধ্যমে পিয়ার লার্নিং, এটা হেল্প করবে। তারপরে হচ্ছে টিচারদের লোড কমাবে, টিচিং লোড কমাবে, এবং সে কারণে ওরা যে বাকি যে টিচিংটুকু দেবে সেখানে কোয়ালিটি বাড়বে, স্টুডেন্ট এঙ্গেজমেন্ট বাড়বে, এবং হচ্ছে এবং কিছু আমরা সেশন ফ্রি করতে পারি বা কিছু টাইম ফ্রি করতে পারি, যে টাইমে হচ্ছে আমরা বিভিন্ন সাবজেক্টকে ইন্টিগ্রেট করে সেশন, অ্যাক্টিভ লার্নিং সেশন অ্যারেঞ্জ করতে পারি। এবং হচ্ছে টিউটোরিয়ালগুলোতে আবার সেই লেকচার না দিয়ে টিউটোরিয়ালগুলো মোর ইন্টারেক্টিভ এবং স্টুডেন্ট ড্রাইভেন সেশন হিসেবে কনভার্ট করতে পারি, এবং হচ্ছে ওখানে আমরা প্রবলেম সলভ করতে পারি, ঠিক আছে? কনসেপ্টগুলো বাড়িতে এসে ফার্দার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমরা ক্লাসরুমে এসে সলভ করব, পিয়ার ডিসকাশনের মাধ্যমে সলভ করব। তো এই কনসেপ্টুয়ালি বললাম এটা। এটার পুরাটা যে একইভাবে করতে হবে ব্যাপারটা তা না, বাট আমি বুঝাতে পারতেছি না, জানি না, কনসেপ্টটা দিলাম। এটা হয়তো বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে একটা ফরম্যাটে আনা যাবে, বা কারিকুলামে কিভাবে ফিট করা যায় সেটা হয়তো চিন্তা করা যেতে পারে। এবং আমি যেটা বললাম পুরাটাই যে বেনিফিশিয়াল তা না, এখানেও কিন্তু কিছু ভালো দিক, যেমন বললাম খারাপ দিকও আছে। খারাপ দিক একটা এক্সাম্পল দিই, যেমন এই যে যেটা বললাম যে ভিডিও ম্যাটেরিয়ালসের মাধ্যমে বা রেকর্ডেড লেকচারের মাধ্যমে দেয়া, তো সেটা তো বললাম যে বাংলাদেশের যেখানে থাকুক সবার যেন হাই কোয়ালিটি এডুকেশন অ্যাক্সেস হয়। কিন্তু এখানে তো এটাও হতে পারে যে একজনের দেখা যাচ্ছে তার ইন্টারনেট অ্যাক্সেস ওভাবে নাই, তার সেই সামর্থ্য নাই, বা কম্পিউটার বা মোবাইল কেনার সামর্থ্য নাই, আপনি তাকে কি করবেন? তাহলে ওই জিনিসগুলোও, এটা এটার অসুবিধা কি কি সেগুলোকেও চিন্তা করতে হবে, এবং ওগুলা মাথায় নিয়ে কিভাবে এগুলোকে ডিজাইন করা যায় সেটা চিন্তা করতে হবে। এবং হচ্ছে যারা এরকম প্রবলেম করতে পারে তাদের জন্য আমরা কি করতে পারি, যেমন ধরেন লাইব্রেরিতে হয়তো দেখা যাচ্ছে যে কম্পিউটার দেওয়া যেতে পারে কয়েকটা, এবং ইন্টারনেট ফ্যাসিলিটি দেওয়া যেতে পারে। যাদের মোবাইল নাই, মানে ভালো ডিভাইস নাই, তারা যেন ওখানে গিয়ে অন্তত এই লেকচারগুলো দেখতে পারে। তো এইভাবে করে চিন্তা করা যেতে পারে। এবং দেন প্রশ্ন আসবে যে টাকা কোথেকে আসবে, তাই না? তো এটা কোথেকে আসবে সেটা ম্যানেজ করতে হবে। তো এরকম খারাপ দিকও আছে, ভালো দিকও আছে, সবগুলো মিলে যেন একটা অপটিমাম সিস্টেমে আমরা দাঁড় করাতে পারি সেই প্রত্যাশা থাকবে। তবে আমি যে কনসেপ্টটা বললাম, এটা আজ থেকে 5 বছর পরে না হোক, 50 বছর পরে হলেও এটা হবে, আমি বলে রাখলাম এখানে অন রেকর্ড, হবে এটা, কারণ এটাই ফিউচার। এটা অনেক প্রবলেম হচ্ছে আমরা পিছিয়ে আছি, অনেক দেশে এটা অলরেডি চলতেছে। আমাদের হয়তো 5 বছর লাগবে না, 50 মানে 5 বছর হবে না, 50 বছর লাগবে আর কি। বাট এটা হতে হবে, এক সময় গিয়ে হতে হবে।
আনফর্চুনেটলি ততদিনে দেখা যাচ্ছে যে সারা বিশ্ব আরও অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, যত আর্লি শুরু করা যায় তত ভালো। এবং আশা করি এইটা নিয়ে আপনার যদি এই কনসেপ্টটা যদি ভালো লাগে এবং আপনি যদি মনে করেন যে এখানে ভালো দিক আছে খারাপ দিক আছে সেগুলো নিয়ে ডিসকাশন করতে চান, আপনি কথা বলেন। আপনি ধরেন স্টুডেন্ট, আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন, মেবি এই ভিডিওটা শেয়ার করেন যে আমি কি বলতে যাচ্ছি সেটা শেয়ার করেন, দেন আপনারা ডিসকাস করতে পারেন। মূল কথা হচ্ছে ইস্যুটা আমি তুললাম, কনসেপ্টটা দিলাম, যাতে করে এই ডিসকাশনটা হয়, এটার ভালো মন্দ দিকগুলো আলোচনা হয় এবং ক্রিটিক্যালি এটাকে কনসেপ্টটাকে নেয়ার মাধ্যমে যেন একটা ভালো সবচেয়ে বেস্ট আউটকামটা আমরা পাই, এটা নিয়ে যেন ডিসকাশন শুরু হয়। আজকে না হোক, 1 বছরে না হোক, 20 বছর পরে গিয়েও এটা হবে, সে আশাটা আমি রাখি। তো আশা করি আপনারা এটা নিয়ে আলোচনা করবেন। টিচাররাও হয়তো যদি কেউ দেখে থাকেন হয়তো এক সময় গিয়ে এটা আলোচনা করবেন, অথবা এখন যারা স্টুডেন্ট তারা হয়তো 5 বছর পরে গিয়ে টিচার হবেন। হয়তো আপনাদের অনেকের সামর্থ্য হবে এগুলো ইমপ্লিমেন্ট করার, কিছু কিছু ক্ষেত্রে মেবি আনঅফিসিয়ালি, মেবি ট্রাই ইট আউট এবং দেখেন কীরকম হয়। আমি হংকংয়ে যখন ছিলাম, আমি আমার দুই জায়গাতে টিচিং এক্সপিরিয়েন্স আছে। বাংলাদেশেও আমি অ্যানাটমি পড়াইছি, হংকংয়ে এসে অ্যানাটমি পড়াইছি, ওখানে অ্যাক্টিভ লার্নিং সেশন নিয়েছি, ওখানে প্রবলেম বেসড লার্নিং সেশন নিয়েছি, ওখানে লার্নিং সেক্টরে আমি কাজ করছি। তো আমার যে ইয়াগুলো শেয়ার করলাম সেগুলো হচ্ছে ওখান থেকে ভিত্তি করে, এবং ওইটাকে বাংলাদেশের কনটেক্সটে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেভাবে আমি চিন্তা করে এগুলো বললাম। আমার কাছে ওখানে ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এবং আমার কাছে মনে হচ্ছে দে আর সুপার অ্যাডভান্সড স্টুডেন্টগুলো, ওদের 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 মেথডটা সুপার অ্যাডভান্সড, এবং হচ্ছে এটা আসলে ওদেরকে হেল্প করবে, স্টুডেন্টদের অনেক হেল্প করে এই অ্যাক্টিভ লার্নিংগুলো, এবং হোম লার্নিংয়ের যে ফেসিলিটি এটা অনেক হেল্পফুল। তো সেই জন্য আমি এই জিনিসটা জানানোর চেষ্টা করলাম। আমি শিওর বাংলাদেশে যারা অনেক টিচার আছে যারা দেখা যাচ্ছে এগুলোতে ট্রেনিং নিচ্ছে, ওনারা জানে হয়তো এটা ইমপ্লিমেন্ট করা পসিবল হয় না, বাট আলোচনা চলতে থাকলে একটা পর্যায়ে হয়তো এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব। তো সে আশায় থাকলো। ধন্যবাদ সবাইকে।